এই বাসায় আজকে আমাদের শেষ দিন। আর হয়তো কখনোই এই বাসায় ফিরে আসা হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। কত শত ভিডিও এই বাসা থেকে আপনাদের সাথে শেয়ার করেছি। এই বারান্দার সাথে হয়তোবা আমার মতো আপনারা অনেক বেশি পরিচিত। এখান থেকে হয়তো আর আকাশ দেখানো হবে না। আমার এই বারান্দার গাছগুলো দেখানো হবে না। এগুলো সবই আসলে স্মৃতি হয়ে থেকে যাবে। ভাবতেই অনেক খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই। যখন যেভাবে মানুষের লাইফে যেটা দরকার সেটার জন্য কিন্তু অনেক কিছুই ছাড় দিতে হয় এবং সামনের দিকে এগিয়ে যেতে হয়। আর আমাদের ভাড়াটিয়াদের জীবন হয়তো এমনই, আজ এখানে তো কাল ওখানে। গত কয়েকদিন ধরেই টুকটুক করে সবকিছুই অল্প অল্প করে গুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ একটা সংসারে আসলে কম জিনিস থাকে না। আর আমরা যেহেতু মানুষ বেশি, তাই আমাদের জিনিসপত্রও বেশি। সেই জন্যই হয়তোবা এই ছোট্ট বাসাটায় সবকিছু মিলিয়ে একদম আটকাটকি হয়ে যাচ্ছিল। এই বাসাটায় আমরা উঠেছিলাম দেশে লকডাউন শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগে। আর এই বাসায় ওঠার পরেই সবকিছু একদম লকডাউন হয়ে গেল। আর সেই জন্যই অনেকটা ফ্যামিলি টাইম আমরা এই বাসায় কাটিয়েছি এবং অনেকটা সময় একদম গৃহবন্দী বা বাসাবন্দী হয়ে থাকার যে একটা বিষয়, সেটা আমরা এই বাসায় ফিল করেছি। নতুন এক জায়গা, তার সাথে থমথমে এক পরিবেশ, সারা বিশ্ব, সারা দেশ যেন থমকে গিয়েছিল। ওই কঠিন সময়টা এই নতুন জায়গায়, নতুন পরিবেশে এসে আমাদেরকে মানিয়ে নিতে হয়েছিল। তবে এই বাসা এতটা খোলামেলা ছিল, যেদিকেই তাকাতাম যেন খোলা আকাশ দেখে মনটা ভালো হয়ে যেত। আগামীকাল আমরা এই বাসা থেকে চলে যাব। তো সারাদিন অনেক গুছগাছ শেষ করে এরপরে আমার হচ্ছে সন্ধ্যায় একটা লাইভ ছিল, যার কারণে আবার রেডি হয়ে এই অগোছালো বাসার মধ্যেই বের হয়ে পড়েছি লাইভের উদ্দেশ্যে। তো লাইভটা শেষ করে কোনোমতে বাসায় চলে আসলাম। এখনো আমার রুমের অনেক কিছু গোছানো বাকি। একটা সংসার মনে হয় ভেঙে আবার নতুন করে একটা সংসার শুরু করতে হয় এই বাসা পরিবর্তনের মাধ্যমে। ঘরের মধ্যে কত অপ্রয়োজনীয় জিনিস যেন দিনকে দিন জমে যায়, সেগুলো ছাঁটাই করা, নতুন কিছু এড করা, আবার নতুন বাসায় গিয়ে সেখানকার প্রয়োজন অনুসারে অনেক কিছু কিনে নিতে হয়। এটাই হচ্ছে ভাড়াটিয়াদের লাইফের হচ্ছে গিয়ে একটা নিয়ম। একেক জায়গায় গিয়ে সেই অনুযায়ী নিজেদেরকে সেট করে খাপ খাইয়ে নিতে হয়। পরপর কয়েকদিন প্রমোশনাল লাইভ, তারপরে মেলার কিছু প্রমোশনাল ভিডিও, সবকিছু মিলিয়ে আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। তাই সবকিছু একেবারে আগে আগে গুছিয়ে ফেলতে পারিনি। তাই প্রায় মাঝরাত পর্যন্ত সবাই মিলে সবকিছু একেবারে শেষ পর্যন্ত গুছিয়ে নিয়েছি। আর আজ হচ্ছে সেই সকাল, যেই সকালে আমাদের এই বাসা থেকে চলে যাওয়ার সময় এসেছে। যদিও আমরা মাসের শেষে চলে যেতাম, কিন্তু মাঝখানে যেহেতু একটা শুক্রবার আছে আর আমরা যেই বাসাটায় যাচ্ছি সেই বাসাটাও খালি আছে। তাই ভাবলাম আমরা আগেভাগেই চলে যাই, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর শুক্রবারে বাসা পাল্টালে আফিফের আব্বুরও আলাদা করে আর অফিসের থেকে ছুটি নিতে হবে না। তাই আমরা শুক্রবারের দিনটাই সিলেক্ট করেছি। তো একে একে অনেক কিছু নামানো হয়ে গেছে। আমি আর ওগুলো ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ আমার রুমের অন্যান্য জিনিসগুলো গোছানো তখনও বাকি ছিল। অনেক আপুরাই জানতে চাচ্ছেন যে আপনারা তো ঢাকা চলে যাবেন, তাহলে হঠাৎ করে কেন বাসা পাল্টাচ্ছেন? তো তারা হয়তোবা মাঝখানের কিছু ভিডিও দেখেননি। তো সেগুলো দেখলে আপনারাও ডিটেইলসটা জেনে যাবেন। তো যাই হোক, এদিকে সকাল সকালই হচ্ছে আম্মু মুরগির গোশত, তারপরে হচ্ছে গিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছে, যাতে করে আমরা সকালে এবং বাসা পরিবর্তনের পরে দুপুরেও হালকা পাতলা কিছু খেতে পারি। হয়তো বাহিরে থেকে খাবার এনে আমরা খেয়ে ফেলতে পারতাম, বাট এইসব সময় হয় কি, বাসার খাবার খেলে না অন্যরকম একটা শক্তি পাওয়া যায়। এমনিতেই তো মানসিকভাবে টেনশনে থাকা হয় সবকিছু মিলিয়ে। আর বাচ্চাদেরও একটা আলাদা চিন্তা করা হয়। তো আফিফ আবরারের কথা চিন্তা করেই আমরা বাসায় রান্না করার সিদ্ধান্তটা নিয়েছি, এত ব্যস্ততার মাঝেও। তো যাই হোক, এদিকে হচ্ছে এখন আমাদের তেমন একটা কাজ ছিল না। সবকিছু আমরা রাতেই গুছিয়ে ফেলেছিলাম। এখন শুধু দেখছিলাম ওনারা জিনিস একটা একটা করে নামিয়ে নিচ্ছিল। আর প্রতিবার যখনই বাসা পাল্টাই, যদিও আমি খুব কম বাসা পাল্টেছি আমার সংসার জীবনে। সো হাতে গোনা কয়েকটা বাসাই আমি পাল্টেছি। কারণ আমার বাসা রোজ, রোজ পাল্টানো একদমই পছন্দের না। মন মতো হয়ে গেলে সেখানেই থাকতে বেশি পছন্দ করি। তবে বাসা খুঁজে যখন নেই তখন একটু সময় নেই। মন মতো না হলে সহজে পাল্টাই না। তো যাই হোক, তারপরও দেখা যায় বাসা পাল্টালে কিন্তু ফার্নিচারের উপর অনেক বড় একটা ধকল যায়। অনেক জিনিস নষ্ট হয়ে যায়। এলোমেলো হয়ে যায় অনেক কিছুই। অনেক কিছু ভেঙেও যায়। তো যাই হোক, এরপরে চলে আসলাম বারান্দায়। তো বারান্দাটা খালি করতে নিজেরও একটু খারাপ লাগছিল। বাট আমি যেহেতু চলে যাব, সো কিছুই করার নেই। এখানে হয়তো নতুন কেউ চলে আসবে। সে আবার নতুন করে তার সংসার সাজিয়ে গুছিয়ে নেবে। আর আমি হয়তোবা অন্য কোথাও। তো এখান থেকে গাছগুলো আমি নামিয়ে নিচ্ছিলাম। বড় বাথটবে নামিয়ে নিচ্ছি, কারণ এতে করে যাতে একসাথে ওই লোকেরা নামাতে পারে। না হলে দেখা যাবে ২-৪ টা করে গাছ নিয়ে এত সিঁড়ি বেয়ে ওঠানামা করতেও তাদের অনেক কষ্ট হবে। তো গাছ এগুলো তেমন একটা ভারী না, তাই একটা বলের মধ্যেই আমি একসাথে বসিয়ে দিচ্ছি, বাথটবের ভিতরে আরকি।
যাতে সুন্দর করে দিচ্ছি যাতে নষ্ট না হয়। আর আমার হাতেই করছি, কারণ এগুলো একটু একটু চাপ লাগলেই দেখা যাবে গাছ ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। আমরা যেই বাসায় গিয়েছি ওই বাসায় আসলে আলাদা করে সেরকম কোনো বারান্দা নেই বড়সড়, যায় সেখানে হয়তোবা গাছগুলো সুন্দর মতো আমি রাখতে পারবো না। তবে এগুলো অনেক মায়ার জিনিস, এগুলো আমি ফেলেও যেতে পারবো না, তাই এগুলোকে নিয়ে যাচ্ছি আমার সাথেই। আর আর আমি ঠিকই কোনো না কোনো ভাবে এদের একটা ব্যবস্থা করে ফেলবো, আসলে ভালোবাসার জিনিস বলে কথা। এই বাসার আগে আমরা যে বাসায় ছিলাম সেই বাসায় আমরা প্রায় ৩-৪ বছরের মতো, ৪ বছরের মতো ছিলাম। আর সেই বাসায় আফিফের জন্ম হয়েছিল, কত শত স্মৃতি বেড়ে ওঠা। তো সেই বাসায় রেখে আবার হচ্ছে এই বাসায় আসলাম। এই বাসায়ও প্রায় ৩ বছরের বেশি আমরা আছি। তো এই বাসায়ও হচ্ছে আবরারের জন্ম হয়েছে, আবরারের বেড়ে ওঠা সবকিছু, মানে বাচ্চাদের শৈশবের সবকিছু। বাট সবই এখন স্মৃতি হয়ে থাকবে। দেখা যায় নিজেদের বাসায় যখন বাচ্চাদেরকে বড় করা হয় তখন ওই মেমোরি গুলো কিন্তু থেকে যায়। ওরা যখন বড় হয় তারপরে মনে হয় যে ছোটবেলা ও এই জায়গায় এই জিনিসটা করত। কিন্তু ভাড়া বাসায় থাকলে সেই জিনিসটা আর হয় না। মানে জায়গা পরিবর্তনের সাথে সাথে মানুষ ওই যে বলে না যে চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এদিকে হচ্ছে আবরার আফিফ দুজনকে একটু খাইয়ে দিচ্ছি। আমার ঘরের মোটামুটি সবকিছু গোছানো হয়ে গেছে, শুধু বেডটা খোলা এখনো বাকি আছে। তো দুই ভাইকে একটু খাওয়ানোর ট্রাই করতেছি, যদিও দুজন খাওয়ার তেমন একটা মুডে নেই। আর বাসায়ও একদম ধুলাবালি দিয়ে মানে ভয়াবহ অবস্থা বাসা পাল্টালে যেটা হয়। আর আবরার কি করতেছিল, মানে যখনই মিস্ত্রিরা কোনো কাজ করতেছিল তার সাথে সাথে গিয়ে আবরার তাদের কাছে গিয়ে বসে থাকতেছিল, তারা কি করতেছে কিভাবে করতেছিল সেটাই দেখতেছিল। আর তারা কোনো জিনিস যখন মানে ঠেলে ঠেলে নিচ্ছিল ও সেটাই গিয়ে ধাক্কা দিবে, মনে হয় যে ও ধাক্কা দিলেই সবকিছু সহজ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এখানে গ্যারেজে সবকিছু নামিয়ে রাখা হয়েছে আর কিছু জিনিস অলরেডি ট্রাকে তুলে ফেলছে। তো এই তো বাসা থেকে এখন অন্য বাসার উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে। আর আমিও সাথে সাথে যাচ্ছি, এগুলো রেখে দেন হচ্ছে গিয়ে আবার আসবো। আর এসে দেখি আবরারের কাণ্ড দেখেন, এই ধুলাবালির মধ্যে সে টেবিলের নিচে ঢুকে বসে আছে। আর এই ধুলাবালিতে দোনো ভাইয়েরই ঠান্ডা লেগে গেছে, কাশি, সেই সাথে আমার তো আছেই। আমার ডাস্টে প্রচুর অ্যালার্জি, দেখা যায় যে ঘর-টর যদি একটু ডিপ ক্লিন করি তাতেই আমার মানে সর্দি লেগে যায়। তো এরপরে আবার হচ্ছে গিয়ে বারান্দায় আসলাম, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। তো এখান থেকে অনেক ভিউ দেখেছি, অনেক সন্ধ্যা হওয়া, সকাল হওয়া দেখেছি। আর হয়তো এখান থেকে দেখা হবে না। আর সেই সাথে আপনাদেরকেও দেখানো হবে না। হয়তো নতুন জায়গায় যাব, নতুন পরিবেশে আবার নতুনভাবে সবকিছু শুরু হবে। আর সেগুলোই আপনাদেরকে দেখাবো। আর ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো হয়তো স্মৃতি হিসেবে থেকে যাবে। বছরখানেক আগে কিন্তু আমরা অনেক বাসা দেখিয়েছি, আপনাদেরকেও ভিডিওতে দেখিয়েছি। কিন্তু যখন আমাদের আবার সিলেট থেকে চলে যাওয়ার কথা হলো, আর এদিকে দেখেন আবরারের কাণ্ড, সে এটাকে ফেলে সেই খাঁচির ভিতরে ঢুকে বসে আছে আর বসে বসে আবার কি যেন খাচ্ছে। তো যেটা বলছিলাম যে যেহেতু সিলেট থেকে চলে যাওয়ার আবার কথা ছিল তার মাঝখানে আর বাসা দেখা বন্ধ করে দিয়েছিলাম। তো এখন যেহেতু আবার সিলেটে থাকছি তাই মানে মনে মনে বাসা দেখছিলাম, আর ভিডিওতে আপনাদেরকে ওইভাবে আর দেখাইনি। কারণ আপনারা নিজেরাও একটু বিরক্ত হবেন হয়তোবা, যেহেতু আমি অনেকদিন ধরেই বলছি। আবার অনেকে ভাবছেন হয়তোবা আমি মানে কয়েকদিন পর পরই বাসা পাল্টাই। আসলে বিষয়টা এরকম না। আমরা এই বাসায় দীর্ঘ ৩ বছরের বেশি সময় ধরে আছি। তো লকডাউনের সময় যেহেতু শুরু হচ্ছিল যার কারণে আমরা ওরকম মন মতো বড়সড় বাসা পাইনি। তো মোটামুটি এই বাসাটা আমাদের ঠিকঠাক হয়ে গেছিল। যার কারণে এই বাসাতে আসা। আর এর আগে যে বাসাতে ছিলাম সেই বাসাটাও আমাদের ছাড়ার কথা ছিল না। সেই বাসার হচ্ছে বাড়িওয়ালা আপার মানে হঠাৎ করেই আরকি ইমার্জেন্সি দরকার ছিল তাদের বাসাটা। তাই আমাদের ২ মাসের মধ্যে ফাঁকা করে দেওয়া লাগছে। তো এইজন্যই বাসা আসলে পাল্টানো। এছাড়া নিজেদের এত ঝামেলা আসলে পোহাতে ইচ্ছা করে না। এই যে সবকিছু গোছানো কি যে একটা কষ্টের, যে করে সে আসলে জানে। তো যাই হোক এরপরে আবার রুম-টুমও একদম সুন্দর করে ঝেড়ে মুছে তারপরে একদম মুছে ক্লিন করে দিয়ে যাব, যাতে করে যে এরপরে আসবে তার কষ্ট না হয় আর সে আমাদের বকাও না দেয়। কারণ যখন নতুন একটা বাসায় যাওয়া হয় সেই বাসাটা যদি ক্লিন থাকে নিজেরও অনেক বেশি ভালো লাগে। তাই আমার মনে হয় যে আমি যেখানে ছিলাম আ আমার দ্বারা যেই ময়লা হয়েছে সেগুলোও পরিষ্কার করে দিয়ে যাওয়া উচিত। তাহলে বাড়িওয়ালাও খুশি থাকবে আর সেই সাথে নতুন ভাড়াটিয়াও খুশি থাকবে। আর আমাদের আজকে কাজে সহযোগিতা করার জন্য অনেক বয়স্ক একটা আঙ্কেল ছিল। আঙ্কেলকে দেখেই আমার খারাপ লাগতেছিল। বাট আঙ্কেল বলছে যে, "না, আমি এই কাজ রেগুলারই করি এবং মানে করতে পারবো। তুমি টেনশন কইরো না।" তা আমি বলতেছি, "না, কাজ পারবেন না সেটা নিয়ে চিন্তা না। বাট আপনাকে দেখে আমার খারাপ লাগতেছে।" তো আঙ্কেলের বিষয়ে পরে আপনাদেরকে বলবো। সেও বেচারা অনেক বিপদের মধ্যে আছে। তাই সে এত কষ্টের কাজও করছে। আর এদিকে আবরার সাহেব আবার ঘুরে, ঘুরে একটু নেচে দেখাচ্ছে আমাকে। আর এদিকে দেখেন সে প্যান্ট উল্টা পরে ঘুরতেছে। মানে প্যান্ট শার্ট তারটা তারই পরতে হবে। এখন উল্টা হোক আর সোজা হোক সে তার মতো করেই পরে নিবে।
তো এই তো আমার রুমটা এখন পুরোপুরি ফাঁকা। আর রুমটা কিন্তু খুবই ছোট। মানে আমার যে বেডরুমটা খুবই ছোট। এজন্য জিনিসপত্র রেখে মানে ধাক্কাধাক্কি অবস্থা। আর বারান্দার গাছ-টাছ তো সব নামিয়ে ফেলছি। এগুলো হচ্ছে গিয়ে কিছুক্ষণের মধ্যে বের করে ফেলবে। নতুন বাসায় গিয়ে নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।